ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ক্লাস 11-এর দ্য শিখ রোজ কবিতাটা আলোচনা করা হবে। টেক্সট বইটা সাথে রাখলে সুবিধা হবে, তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা টেক্সট বইটা সাথে রাখে। O rose, thou art chic, the invisible worm that flies in the night, in the howling storm, has found out thy bed of crimson joy, and his dark secret love does thy life destroy. O rose, thou art sick, ও গোলাপ তুমি অসুস্থ। The invisible worm, অদৃশ্য পোকা, that flies in the night, উড়ে বেড়ায় রাতে। In the howling storm, গর্জনশীল ঝটিকায়। Has found out thy bed, খুঁজে পেয়েছে তোমার বিছানা। And his dark secret love, আর তার কালো গোপন ভালোবাসা। Of crimson joy, রক্তিম আনন্দের। Does thy life destroy, তোমার জীবনকে করে নাশ। দ্য শিখ রোজ কবিতাটা লিখেছেন উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক রোমান্টিক যুগের এক অন্যতম কবি। উইলিয়াম ব্লেক 1757 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1827 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। উইলিয়াম ব্লেক এর কবিতাগুলোর মধ্যে আমরা দেখব স্পিরিচুয়াল ভিশন, একটা আধ্যাত্মিক দর্শন বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা। এটা একটা বিষয়। আরেক দিকে যেহেতু তিনি একজন রোমান্টিক যুগের কবি, তাই তার লেখাগুলোর মধ্যে অবশ্যই রোমান্টিসিজম আমরা লক্ষ্য করতে পারব। রোমান্টিসিজম হচ্ছে বা রোমান্টিসিজম কথার অর্থ হচ্ছে ওভারফ্লো অফ ইমাজিনেশন বা কল্পনার আধিক্য। রোমান্টিসিজম, তাই তার কবিতার মধ্যে আমরা দেখব রোমান্টিসিজম অ্যান্ড স্পিরিচুয়াল ভিশন। প্রথম লাইনটাই আমরা দেখতেছি কবি বলতেছেন, ও রোজ দাউ আর্ট শিক, গোলাপ তুমি অসুস্থ। এখানে গোলাপকে ব্যক্তি হিসাবে কবি তুলে ধরেছেন। তাই আমরা ও রোজ তাহলে অবশ্যই এখানে ব্যক্তি হিসাবে কবি তুলে ধরেছেন, তা না হলে ও রোজ, ওহে গোলাপ, ওহে বলে আমরা কাউকে কোনো ব্যক্তিকে সম্বোধন করি। আর কবি এখানে রোজকে যেহেতু ও রোজ বলে সম্বোধন করেছেন, তাহলে অবশ্যই এখানে রোজকে কবি ব্যক্তি হিসেবে কল্পনা করেছেন। এই যেটা ব্যক্তি নয়,
সেটাকে যদি ব্যক্তি হিসেবে কল্পনা করি, তাহলে এই ফিগার অফ স্পিচ যে এটা একটা রিটোরিক, এটার নাম হচ্ছে পার্সনিফিকেশন। তাছাড়া সম্বোধন করা হয়েছে আবার সেই দিক থেকে আবার এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, সম্বোধন করা অর্থে। তাহলে এখানে এই সেন্টেন্সটাতে আমরা ফিগার অফ স্পিচ, এই ফিগার অফ স্পিচটা হয়তো এই মুহূর্তে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এটা বড় ক্লাস যদি ইংলিশ নিয়ে পড়াশোনা করো তাহলে ফিগার অফ স্পিচ বিষয়টা ভালো করে বুঝবে। এটা হচ্ছে অলংকার, পার্সনিফিকেশন, বা আরেক দিক থেকে এটা অ্যাপোস্ট্রফি। যেহেতু গোলাপকে এখানে সম্বোধন করে বলা হচ্ছে, হে গোলাপ তুমি অসুস্থ, ইউ আর সিক। এখানে বলা হচ্ছে দাউ আর্ট সিক, দাউ মানে হচ্ছে ইউ, আর্ট মানে হচ্ছে আর, দাউ আর্ট সিক মানে ইউ আর সিক। দ্য ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য পোকা। অদৃশ্য পোকা এমন একটা পোকা, এমন একটা কীট যেটা নট ভিজিবল, খালি চোখে আমরা দেখতে পারি না। ইনভিজিবল, সেকেন্ড লাইন পড়তেছি, দ্য ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য পোকা। দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যেটা উড়ে বেড়ায় রাতে, অর্থাৎ এটা দিনের বেলায় উড়ে বেড়ায় না, এটা নিশাচর। নট ভিজিবল অ্যান্ড ফ্লাইজ ইন দ্য নাইট। নেক্সট লাইন, ইন দ্য হাউলিং স্টর্ম। হাউলিং স্টর্ম সেন্টেন্সটাকে লক্ষ্য করো, দ্য হাউলিং স্টর্ম মানে গর্জনশীল ঝড়, এমন একটা ঝড় যেটা গর্জনশীল বা গর্জনশীল ঝটিকা বা ঝড়। দ্য হাউলিং স্টর্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, তোমার মধ্যে বিছানা খুঁজে পেয়েছে। মানে সেই অদৃশ্য যে কীট যেটা রাত্রিতে উড়ে বেড়ায় প্রচণ্ড ঝড়ের মধ্যে, সে এটা আশ্রয় খুঁজে পেয়েছে তোমার মধ্যে। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, দাই মানে হচ্ছে ইয়োর, যেমন দাও মানে ইউ, আর দাই হচ্ছে ইয়োর। তোমার মধ্যে সে শয্যা খুঁজে পেয়েছে। অফ ক্রিমসন জয়, কেমন শয্যা? এই শয্যার মধ্যে সে পেয়েছে একটা আনন্দ। কি ধরনের আনন্দ? ক্রিমসন জয়, একটা রক্তিম আনন্দ। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার যে ভালোবাসা সেটাকে এখানে বলা হয়েছে ডার্ক সিক্রেট, অন্ধকার এবং গোপন ভালোবাসা। যেহেতু এখানে যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয়েছে লাভের সামনে, ডার্ক এবং সিক্রেট, ডার্ক অ্যান্ড সিক্রেট, ডার্ক অ্যান্ড সিক্রেট, এই দুটো অ্যাডজেক্টিভ আসলে লাভটাকে কলুষিত করেছে। কারণ অবশ্যই এটা ভালো লাভ বা ভালো ভালোবাসা বা পবিত্র ভালোবাসা নয়, যেহেতু ডার্ক হচ্ছে অন্ধকার বা কালো, কালো ভালোবাসা বা অন্ধকার ভালোবাসা, এবং সিক্রেট, এবং সেটা হচ্ছে সিক্রেট গোপন ভালোবাসা, এবং ডার্ক অন্ধকার বা কালো। ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, শেষের লাইনটা বলছে ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, তোমার জীবনকে করেছে ধ্বংস। এই হচ্ছে কবিতাটা। কবিতাটা অ্যাকচুয়ালি খুব ছোট্ট কবিতা, কিন্তু এই ছোট্ট শরীরের ভিতরে লুকিয়ে আছে বৃহত্তর অর্থ। যতটা সহজ মনে হচ্ছে কিন্তু ততটা অন্তর্নিহিত অর্থের দিক থেকে ততটা সহজ নয়। আক্ষরিক অর্থটা খুবই সহজ, যে কবি এখানে গোলাপকে সম্বোধন করে বলতেছেন, এই গোলাপ তুমি আজকে অসুস্থ, কারণ এক অদৃশ্য কীট যেটা রাতে উড়ে বেড়ায় ঝড়ের মধ্যে এসে ঢুকে পড়েছে তোমার বিছানার মধ্যে, আর খুঁজে পেয়েছে তোমার মধ্যে একটা শয্যা, তার যে গোপন ভালোবাসা তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই কবিতাটার অন্তর্নিহিত অর্থ সেটা খুবই সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ। আমি আগে বলেছি যে উইলিয়াম ব্লেকের কবিতা is marked by, Blake's poetry is marked by intense spiritual vision, আধ্যাত্মিক যে ভাবনা চিন্তা, আধ্যাত্মিক দর্শন ব্লেকের কবিতার মধ্যে বিরাজমান। এই কবিতাটিকে আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন গ্রাউন্ডে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি। এখানে রোজ, রোজ হচ্ছে সিম্বল, কিসের সিম্বল? গোলাপ আসলে হচ্ছে
ভালোবাসার সিম্বল, পবিত্র ভালোবাসার সিম্বল। শুধু তাই নয়, গোলাপ সিম্পলিসিটি বা সারল্যের সিম্বল বা প্রতীক, ইনোসেন্স বা পবিত্রতা বা নিষ্পাপের প্রতীক। তার অপোজিট হিসেবে এখানে প্রতীয়মান সেটা হচ্ছে ওরম বা কীট। ওরম বা কীট এটা কিসের প্রতীক? এটা হচ্ছে সিম্বল অফ ডিসঅনেস্টি, সিম্বল অফ এক্সপিরিয়েন্স। সম্পূর্ণ গোলাপের অপোজিট সিম্বল হচ্ছে ওয়ার্ম বা কীট। এই কবিতাটিকে যদি আমরা স্পিরিচুয়াল ভিশন এই বিষয় থেকে বা এই দিক থেকে বিশ্লেষণ করি, তাহলে অবশ্যই বিবলিক্যাল রেফারেন্স এখানে চলে আসে। সেটা হচ্ছে, আমরা যদি বিবলিক্যাল রেফারেন্সটা একটু ভাবি, যে বাইবেল, অ্যাকর্ডিং টু বাইবেল, অর্থাৎ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যে বাইবেল, সেখানে আমরা শুনেছি বা সেখানে আমরা দেখেছি, বা বাইবেলে মানুষ সৃষ্টির যে বিষয়ে বলা আছে, আমাদের বা মানুষের আদি পিতা কে? অ্যাডাম। এই অ্যাডাম অ্যান্ড ইভ কোথায় ছিলেন? স্বর্গে ছিলেন। স্বর্গে থাকাকালীন তারা চক্রান্তের শিকার হয়েছিল। কার চক্রান্ত? শয়তানের চক্রান্ত। শয়তান সাপের বেশ ধারণ করে স্বর্গে প্রবেশ করে তাদেরকে প্রলুব্ধ করেছিলেন ফ্রুট অফ নলেজ, জ্ঞান বৃক্ষের ফল খেতে। জ্ঞান বৃক্ষের ফল খেয়ে তারা ঈশ্বরের আদেশকে অমান্য করেছিলেন। ঈশ্বরের আদেশ অমান্য করে বা করার ফলে তারা স্বর্গচ্যুত হয়ে এই পৃথিবীতে আসে, এবং তারপর থেকেই এই মানুষ বা মানব জাতির সৃষ্টি। তাহলে এখানে অ্যাডাম অ্যান্ড ইভ, যেটা এখানে রোজ বা গোলাপটা যেটাকে নির্দেশ করতেছে, পিউরিটি। অ্যাডাম অ্যান্ড ইভ যেহেতু ছিল স্বর্গে, অর্থাৎ সে রোজ হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভের প্রতীক, আর ওর্ম হচ্ছে শয়তানের প্রতীক। সেই শয়তান স্বর্গের মধ্যে প্রবেশ করে অ্যাডাম অ্যান্ড ইভকে প্রলুব্ধ করেছিল গডের আদেশ অমান্য করতে। অতএব পবিত্রতা এখানে পলিউটেড হয়েছে ওর্ম বা কীট রূপে শয়তান এর দ্বারা। এটা হচ্ছে বিবলিক্যাল রেফারেন্স বা বিবলিক্যাল বা বাইবেলের দিক থেকে এটার ব্যাখ্যা, স্পিরিচুয়াল ভিশন। অন্যদিকে আমরা এটাকে নিয়ে যেতে পারি সাইকোসেক্সুয়াল ইন্টারপ্রিটেশন বা সাইকোসেক্সুয়াল গ্রাউন্ড দিক থেকে। সাইকোসেক্সুয়াল বিষয়টা কি? লাভ বিটুইন মেল অ্যান্ড ফিমেল, বয় অ্যান্ড গার্ল, লাভ বিটুইন বয় অ্যান্ড গার্ল, ছেলে এবং মেয়ে বা পুরুষ এবং মহিলার যে ভালোবাসা, এটা অ্যাকচুয়ালি যদি সঠিকভাবে বিচার করা যায় বা দেখা যায়, যে লাভ বলতে আগে কি ছিল আর বর্তমান সমাজে লাভটা কিভাবে দেখা দিচ্ছে। লাভ বা ভালোবাসা অ্যাকচুয়ালি একটা পবিত্র বা এক স্বর্গীয় রিলেশনশিপ, যেখানে এক অন্তরের সঙ্গে আর একটা অন্তরের গভীর এক মেলবন্ধন। কিন্তু বর্তমানে সেটা পলিউটেড হয়ে যাচ্ছে। কিভাবে? সেটা হচ্ছে লোভ, লালসা আর শারীরিক চাহিদা এখানে প্রাধান্য পাচ্ছে। এখানে বলতে বর্তমানে প্রাধান্য পাচ্ছে। ওরম এই যুগে এই যে ভালোবাসা বা যে লাভটা আমরা দেখতেছি অ্যাট প্রেজেন্ট টাইম বর্তমানে, সেখানে সুন্দর গোলাপের মতো পবিত্র যে লেডি লাভ, তাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করতেছে ওরম বা কীটের সমতুল্য
ল্যাড লাভ বা প্রেমিক। সে তার ক্ষুদ্র স্বার্থ, নিজ স্বার্থ, ফিজিক্যাল হাঙ্গার, শারীরিক ক্ষুধা, শারীরিক চাহিদা, সেটা পূরণ করার জন্যই শুধুমাত্র আশ্রয় খুঁজে নেয় গোলাপের মতো সুন্দর কোনো লেডি লাভের মধ্যে। সেখানে থাকে না কোনো, তার মধ্যে থাকে না কোনো আন্তরিক ভালোবাসা, থাকে না কোনো সিম্প্যাথি, শুধু থাকে মাত্র শারীরিক চাহিদা পূরণের লিপ্সা বা লালসা। এইভাবেই সুন্দর ভালোবাসাটা কলুষিত হয়ে যাচ্ছে অ্যাট প্রেজেন্ট টাইম বা বর্তমান সময়ে। এটা এক গ্রাউন্ড থেকে ব্যাখ্যা। অন্য আর এক গ্রাউন্ড থেকে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে ন্যাচারালিস্টিক ভিউ। ন্যাচারালিস্টিক ভিউ কি? যদি প্রকৃতির দিকে আমরা তাকিয়ে থাকি বা দেখি, আগে কীরকম ছিল, অতীতে কীরকম ছিল, আর দিনে দিনে প্রকৃতি কীরকম হয়ে যাচ্ছে। সৃষ্টির উষলগ্ন থেকে যে পবিত্র, যে সুন্দর প্রকৃতি ছিল, ডে বাই ডে, দিনে দিনে আধুনিকতার ছোঁয়ায় শিল্পোন্নয়ন, নগরায়ন এসবের ফলে আজ সেই সুন্দর গোলাপের মতো প্রকৃতি আজ শিক বা দুর্বল হয়ে পড়েছে। পলিটিক্যাল গ্রাউন্ড থেকে এটা ব্যাখ্যা করা যেতে পারে। পলিটিক্যাল গ্রাউন্ড থেকে, এই গ্রাউন্ডে রোজ তাহলে কাকে নির্দেশ করবে? পলিটিক্যাল গ্রাউন্ডে সেটা হচ্ছে সহজ সরল সাধারণ দেশবাসী বা সহজ সরল নাগরিক। তারা আজকে বিভিন্নভাবে প্রতারিত, বঞ্চিত, তাদের দ্বারা ওরম বা কীটের মতো ছল চাতুরি করতে পারে এরকম নায়কের দ্বারা। কোন নায়ক? দেশের নায়ক হিসেবে যারা আপাতত দেখা দিচ্ছে, বা রাজনীতিবিদ বা পলিটিক্যাল পারসনস এর দ্বারা। এইভাবে বিভিন্ন সাইড থেকে কবিতাটিকে আমরা ব্যাখ্যা করতে পারি। ধন্যবাদ।